আমি ডক্টর সন্দীপ রায়, জীবন বিজ্ঞানের সহশিক্ষক, হিন্দু স্কুল। আজ আমরা নবম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায় জীবনের সংগঠনের একটি ছোট্ট অংশ প্রাণীকলা নিয়ে আলোচনা করব, জানব আবরণী কলা ও যোগকলার বিষয়ে। আমরা প্রথমে জানার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি কলা কি। তোমরা সকলেই দেখতে পাচ্ছ ওপরে বাদিকে একটি কোষের ছবি আছে। এরকম একটি এককোষী জীব হচ্ছে অ্যামিবা, যার দেহে ওই একটি কোষই সমস্ত রকমের কাজ করে। কিন্তু আস্তে আস্তে জীবজগতের যখন বদল হলো, এককোষী জীব বহুকোষী জীবে পরিণত হলো, তখন এই যে একাধিক কোষ তৈরি হলো, এই কোষগুলোর পরিণতি কি হলো। আমরা যদি সুদূর অতীতে ফিরে যাই তাহলে দেখব প্রাণের উৎপত্তি হয়েছিল সমুদ্রের জলে। সেখানে এককোষী জীবের উৎপত্তির পর কোনো একটি দিন, কোনো একটি বিশেষ সময়ে ওই একটি কোষ ভেঙে হয়তো একাধিক কোষ তৈরি হয়েছিল, যারা কোনো একটি বিশেষ বলের দ্বারা একত্রিত হয়ে এই কলার সৃষ্টি করেছিল। আবার কেউ কেউ বলেন যে ভিন্ন ভিন্ন কোষ সমুদ্রের জলে ভাসতে ভাসতে একসঙ্গে এসে যুক্ত হয়ে কলা তৈরি করেছিল। তাহলে কলার বিশেষত্ব হলো এটা অনেকগুলো কোষের সমষ্টি। এখন এই কোষগুলো কেমন ধরনের হতে পারে? এই কোষগুলোর আকৃতি একই ধরনের হতে পারে, ভিন্ন ভিন্ন আকৃতির হতে পারে। উৎপত্তিগতভাবে কোষগুলো এক বা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু কলা সর্বদাই একটি নির্দিষ্ট কাজ করবে, অর্থাৎ টিস্যু পারফর্মস এ স্পেসিফিক ফাংশন। কলাকে তাহলে আমরা জীবদেহ গঠনের ঠিক কোন জায়গায় রাখতে পারি? কলা হলো কোষ এবং অঙ্গের মধ্যবর্তী একটি পর্যায়, যেখানে একই ধরনের বা ভিন্ন ভিন্ন ধরনের কোষ থাকতে পারে। এবার ছবির দিকে তাকাই, দেখো এটি হচ্ছে একটি কোষ। আমরা ডান দিকে দেখতে পাচ্ছি একটি অঙ্গ, বৃক্ক, আর তার ঠিক মাঝখানে রয়েছে কলা। কলা অর্থাৎ কোষ এবং অঙ্গের মধ্যবর্তী পর্যায়। এখন আমাদের প্রাণীদেহে যে কলাগুলো আমরা দেখতে পাই, সেই এত ধরনের কলা প্রাণীদেহে সৃষ্টি হলো কেন? আমরা কোষ সম্পর্কে পড়েছি যে কোষের প্রধান বস্তু হলো তার প্রোটোপ্লাজম। এখন এই প্রোটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে। কোনো কোষে কোনো অঙ্গাণুর সংখ্যা হঠাৎ করে বেড়ে যেতে পারে, কোনো অঙ্গাণুর মধ্যে বিশেষ কোনো পরিবর্তন আসতে পারে, অঙ্গাণুগুলোর অবস্থানগত ভেদ হতে পারে। অর্থাৎ কোষের বিশেষত্বই বিভিন্ন ধরনের কলার জন্ম দেয়। আমরা প্রাণীদেহে কি ধরনের কলা দেখতে পাই? আমরা প্রথম দেখতে পাই যে ধরনের কলা, তার নাম আবরণী কলা। এই কলা শোষণ, ক্ষরণ এবং প্রতিরক্ষার সঙ্গে যুক্ত। দ্বিতীয় যে কলাটি দেখতে পাই সেটি যোগ কলা। এই কলা আমাদের জীবদেহ ধারণ করে এবং আমাদের জীবদেহকে বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। সর্বোপরি এই কলা আমাদের দেহের পরিবহন কাজের সঙ্গে যুক্ত। তৃতীয় যে কলা, এই কলা আমাদের চলন গমনের সঙ্গে যুক্ত। এই কলার বৈশিষ্ট্য হচ্ছে তার সংকোচনশীলতা। এই কলা পেশিকলা নামে পরিচিত। আর চতুর্থ যে কলা, এই কলা উদ্দীপনা পরিবহন করে, মানবদেহে কোনো উত্তেজনা তৈরি হলে তাও পরিবহন করে এবং বাহ্যিক পরিবেশের সঙ্গে আভ্যন্তরীণ পরিবেশের সমন্বয় সাধন করে। এই কলা হলো স্নায়ু কলা। অর্থাৎ প্রাণীদেহের 4 পিলার্স অফ টিস্যু: আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু, যোগ কলা বা কানেকটিভ টিস্যু, পেশিকলা বা মাস্কিউলার টিস্যু, স্নায়ু কলা বা নার্ভাস টিস্যু। এবার আমরা চলে আসি আমাদের আজকের আলোচ্য বিষয়, আবরণী কলা বা এপিথেলিয়াল টিস্যু। এপিথেলিয়াল টিস্যু একটা বিশেষ ধরনের কলা, যা আমাদের দেহের প্রায় সর্বত্রই পাওয়া যায়। আমরা যদি আমাদের দেহের চামড়ার দিকে তাকাই, আমাদের রক্তবাহের দিকে তাকাই, আমাদের অঙ্গ যেমন ফুসফুস, বৃক্ক, হৃৎপিণ্ড, সর্বত্রই এই কলা দেখতে পাওয়া যায়। আমাদের জননাঙ্গ যেমন শুক্রাশয়, ডিম্বাশয় এবং সেখান থেকে বেরোনো যে নালীগুলো, সেমিনিফেরাস নালী,
ফ্যালোপিয়ান নালী, সেখানেও এই ধরনের কলা দেখা যায়। এই কলা আমাদের খাদ্যনালীতেও দেখা যায়। সর্বত্র এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা দেখা গেলেও এই আবরণী কলার ধরন ধারণগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের। এ যেখানে থাকবে, যে ধরনের কাজ করবে, সেই ধরনের গঠন এর মধ্যে দেখা যাবে। তাহলে আমরা যখন একটু আগে আবার ফিরে যাই, আমরা যখন কলা দেখেছি তখন দেখেছি যে আমাদের দেহে 4 ধরনের কলা: আবরণী কলা, যোগ কলা, পেশী কলা, স্নায়ু কলা। অর্থাৎ আমাদের দেহে শ্রমের যেন বিভাজন হয়েছে, ডিভিশন অফ লেবার। আমাদের আবরণী কলার মধ্যেও কিন্তু এই ডিভিশন অফ লেবার দেখা যায়। তোমরা প্রাণীকলা বিষয়ে যত জানবে তত দেখবে যে কি সুনিপুণভাবে আমাদের দেহে এই বিভিন্ন কলা তাদের কোষের আকৃতির পরিবর্তন ঘটিয়ে এই ডিভিশন অফ লেবার কনসেপ্টটিকে এখানে বাস্তবায়িত করেছে। আমরা প্রথম যে আবরণী কলার কথা জানব সেটা হচ্ছে আইসাকার আবরণী কলা বা স্কোয়ামাস এপিথেলিয়াম। তার কোষগুলো মাছের আঁশের মতো চ্যাপ্টা। কোষের কেন্দ্রে একটা নিউক্লিয়াস থাকে, আর কোষগুলো একটা বেসমেন্ট পর্দার উপর এক সারিতে বা একাধিক সারিতে সজ্জিত থাকে। আমরা এখানে দেখো যে নীল রঙের দাগটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে বেসমেন্ট পর্দা, যে লাল অংশটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে নিউক্লিয়াস এবং বাকিটি হচ্ছে কোষ। এখানে ফুসফুস এবং রক্তবাহের ছবি দেওয়া আছে। ফুসফুস এবং রক্তবাহের অন্তর্গাত্র প্রধানত এই ধরনের কলা নিয়ে গঠিত। দ্বিতীয় আমরা যে কলাটিতে আসব সেই কলাটি হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম, অর্থাৎ ঘনকাকার আবরণী কলা। কোষগুলোর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রায় সমান, নিউক্লিয়াস কেন্দ্রে অবস্থিত। আমাদের জীবদেহের যে অঙ্গ মূত্র উৎপাদন করে, অর্থাৎ রক্তের পরিস্রাবণ ঘটায়, সেই বৃক্কে এই ধরনের কলা প্রচুর পরিমাণে পাওয়া যায়। তৃতীয় যে কলাটির আমরা জানব সেটি হচ্ছে স্তম্ভাকার আবরণী কলা বা কলামনার এপিথেলিয়াম। এই ধরনের কোষগুলোর নাম থেকেই তোমরা বুঝতে পারছ যে বাকি 2 ধরনের কোষ থেকে এটি একটু আলাদা। এই কোষগুলোর বিশেষত্ব হলো যে এই কোষগুলো একটু লম্বাটে ধরনের, নিউক্লিয়াস বেসমেন্ট মেমব্রেনের কাছাকাছি থাকে। এবং এবার চতুর্থ যে কলাটি আমরা জানব সেটি হচ্ছে তৃতীয় এবং দ্বিতীয় কলারই পরিবর্তিত রূপ, অর্থাৎ সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। সিলিয়েটেড কিউবয়েডাল এপিথেলিয়ামও হতে পারে, অর্থাৎ কোষের আকৃতি স্তম্ভাকার বা ঘনকাকার, কিন্তু কোষের মুক্ত প্রান্তে প্রচুর পরিমাণে সিলিয়া থাকে। এই সিলিয়ার গুরুত্ব আমরা পরবর্তীকালে জানার চেষ্টা করব, কিন্তু এখানে যে 2টো ছবিতে এই সিলিয়াযুক্ত আবরণী কলা দেখানো হয়েছে, অর্থাৎ আমাদের শ্বাসতন্ত্রের অন্তর্গত শ্বাসনালী এবং আমাদের জননতন্ত্রের অন্তর্গত ফ্যালোপিয়ান নালী, এখান থেকে 2টো ছবি দেখে তোমরা বুঝতে পারছো যে বাইরে থেকে কোনো জীবাণু বা কোনো বিজাতীয় বস্তু যদি আমাদের শ্বসনতন্ত্রে প্রবেশ করে তাহলে তৎক্ষণাৎ তাদের দেহ থেকে বের করে দেওয়া দরকার। আর ডিম্বাশয়ে যে ডিম্বাণুটি উৎপন্ন হয় তাকে ফ্যালোপিয়ান নালীর মধ্যে দিয়ে ইউটেরাস পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজ করে এই সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। আবরণী কলা একটি বিশেষ ধরনের কলা। এই কলার কোষের পরিমাণ অন্যান্য কলার থেকে অনেক বেশি, অর্থাৎ এই কলার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে হাই রেঞ্জ অফ সেলুলারিটি। কিন্তু এই কলার আরেকটি বিশেষত্ব হলো এই কলায় কোনো রক্তবাহ থাকে না, ব্লাড ভেসেল এখানে অনুপস্থিত। তাহলে কোষগুলো কিভাবে এই কলায় থাকবে? দেখো ছবিতে দেখা যাচ্ছে কোষগুলো অত্যন্ত ঘন সন্নিবিষ্ট, 2টো কোষের মধ্যে ফাঁক খুব কম, অর্থাৎ এক্সট্রা সেলুলার ম্যাট্রিক্স বা ধাত্র এখানে প্রায় নেই, থাকলেও পরিমাণ খুব কম। তাহলে কোষগুলো যখন এত ঘন সন্নিবিষ্ট তার একটা ভার বা ওজন তৈরি হবে এবং এই কোষগুলোকে তখন একটা অকোষীয় পর্দার উপর আমরা জমা করে রাখবো। সেই পর্দাটির নাম হলো ভিত্তি পর্দা। এখন কোষগুলো এই ভিত্তি পর্দার উপর একটা সারিতেও থাকতে পারে, একাধিক সারিতেও থাকতে পারে।
এখন আবরণী কলা কি করে, আমাদের দেহের বাইরে বা দেহের ভেতরে যে অঙ্গগুলো থাকে প্রত্যেকটি অঙ্গ বা দেহের বাইরের মুক্ত তলের উপর একটা প্রোটেক্টিভ সারফেস বা প্রতিরক্ষামূলক আচ্ছাদন সৃষ্টি করে। এখন সর্বদাই বাইরের পরিবেশ থেকে কি হচ্ছে, আমাদের দেহের উপর মেকানিক্যাল স্ট্রেস বা যান্ত্রিক পীড়ন সৃষ্টি হচ্ছে। তাতে কোষগুলো কি হতে পারে, নষ্ট হতে পারে, ছিঁড়ে যেতে পারে, আঘাত পেতে পারে। তাহলে আঘাত পেলে, ছিঁড়ে গেলে, নষ্ট হলে সেখানে কোনো জীবাণুর সংক্রমণ হতে পারে। তাই তৎক্ষণাৎ কি হয়, ওই জায়গায় নতুন নতুন কোষ বিভাজিত হয়ে সৃষ্টি হয় এবং খুব অল্প দিনের মধ্যেই সেই ক্ষতস্থান পূরণ হয়। আমরা এবার দেখে নিই আবরণী কলার শ্রেণীবিভাগ। আবরণী কলা অনেক রকমের হতে পারে, প্রধানত 4 রকম: সরল এপিথেলিয়াম, যৌগিক এপিথেলিয়াম, গ্রন্থিময় এপিথেলিয়াম এবং সেন্সারি এপিথেলিয়াম। কিন্তু আমাদের এত ধরনের আবরণী কলার আলোচনার পরিসর আজকে আমাদের নেই। আমরা প্রধানত 4 ধরনের আবরণী কলা নিয়ে আলোচনা করব, যেগুলো সবই সরল এপিথেলিয়ামের অন্তর্গত। আবরণী কলা আমাদের দেহে কি কি কাজ করে? আবরণী কলার কাজের রেঞ্জ অনেকটা। এটি প্রধানত যে কাজটি করে সেই কাজটি হচ্ছে প্রতিরক্ষা। প্রতিরক্ষা ছাড়াও এ নানা ধরনের কাজ করে। আমরা ইতিমধ্যেই জেনে এসেছি হরমোন এবং উৎসেচকের নাম। এই হরমোন এবং উৎসেচক ক্ষরণ করা আবরণী কলার একটি প্রধান কাজ। খাদ্যনালীতে খাদ্যের পরিপাকের ফলে যে পরিপোষকগুলো উৎপন্ন হয়, যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, এছাড়াও যে পরিপাকগুলো সরাসরি শোষিত হতে পারে, যেমন ভিটামিন, খনিজ লবণ, জল, এদের শোষণ করা আবরণী কলার অন্যতম প্রধান কাজ। আবরণী কলা রেচনের কাজ করে, অর্থাৎ দেহ থেকে যে সমস্ত বিপাকীয় বর্জ্য তৎক্ষণাৎ বের করে দেওয়া দরকার, আবরণী কলা তাদের বের করে দিতে সাহায্য করে। এছাড়া আবরণী কলা পরিবহনেও অংশগ্রহণ করে, গ্যাসীয় আদান প্রদান বা শ্বাসকার্যে অংশগ্রহণ করে, শুক্রাণু এবং ডিম্বাণু নামক জননকোষ উৎপন্ন করে, বাইরের পরিবেশ থেকে কোনো উদ্দীপনা গৃহীত হলে তাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করতে সাহায্য করে। এছাড়া আমরা যে প্রাণীগুলোকে আমাদের চারদিকে দেখি, যাদের গায়ে আঁশ আছে, রোম আছে, নখ আছে, খুর আছে, শিং আছে বা পালক আছে, এইগুলো হলো সমস্ত কিছু মিলে বহিঃকঙ্কাল। আবরণী কলা এই বহিঃকঙ্কাল গঠন করতেও সাহায্য করে। প্রথম ধরনের আবরণী কলায় আমরা ফিরে আসি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়সাকার আবরণী কলা। আমরা এই ধরনের আবরণী কলা কোথায় দেখব? যে অঙ্গগুলো অত্যন্ত নরম, অর্থাৎ ফুসফুস, হৃৎপিণ্ড, বৃক্ক, রক্তনালী, লসিকাবাহ, মুখগহ্বর, আমাদের দেহের যে কোনো গহ্বরের চারদিকে যে আস্তরণ থাকে, গ্রাসনালী, এই সমস্ত জায়গায় এই ধরনের আবরণী কলা দেখা যায়। কোষগুলো পাতলা, চ্যাপ্টা, বহুভুজাকৃতি এবং দেখতে মাছের আঁশের মতো। ছবিতেই দেখা যাচ্ছে যে কোষগুলো মাছের আঁশের মতো এবং কোষগুলোর সাইটোপ্লাজম স্বচ্ছ, দানার পরিমাণ খুব কম। কোষের কেন্দ্রে একটি গোলাকার বা ডিম্বাকার নিউক্লিয়াস থাকে। কোষগুলোর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার থেকে বেশি এবং প্রত্যেকটি কোষের একটা নির্দিষ্ট বাউন্ডারি বা লাইনিং থাকবে। এটা এই আবরণী কলার অন্যতম বৈশিষ্ট্য। এই আবরণী কলা আমাদের রোগ জীবাণুর আক্রমণ থেকে সংশ্লিষ্ট অঙ্গকে রক্ষা করবে, গ্যাসীয় এবং তরল পদার্থের আদান প্রদানে সাহায্য করবে, পরিস্রাবণে সাহায্য করবে এবং আমাদের দেহের গহ্বরের মধ্যে যে তরল পদার্থ নিঃসৃত হয়, এই তরল পদার্থ নিঃসরণে সাহায্য করবে। আবরণী কলা, যে আবরণী কলার কথা আমরা জানলাম, আয়সাকার আবরণী কলা, এর চিকিৎসা শাস্ত্রীয় অনেকগুলো গুরুত্ব আছে। তোমরা জানো আজকের দিনে আমাদের চারিদিকে যে প্রধান সমস্যা, সেই সমস্যাটাই হচ্ছে দূষণ বা পলিউশনের সমস্যা। এই দূষণের সমস্যার জন্য আমাদের শ্বাসনালী এবং ফুসফুস আক্রান্ত হয়। এই আয়সাকার আবরণী কলার কোষগুলো যদি আক্রান্ত হয় তাহলে আমাদের অ্যাজমা হতে পারে। আমাদের চামড়ায় যদি এই আবরণী কলার কোষগুলো নষ্ট হয় তাহলে ওয়ার্ট তৈরি হতে পারে। আমাদের এই আবরণী কলার কোষগুলো যদি কানে নষ্ট হয় তাহলে ভার্টিগো হতে পারে। আর মহিলাদের ক্ষেত্রে এই আবরণী কলার গুরুত্ব অত্যন্ত
বেশি। প্যাপসমিয়ার নামে একটি টেস্ট আছে, এই টেস্টে যদি অস্বাভাবিক আয়সাকার আবরণী কলার উপস্থিতি জানা যায় বা পাওয়া যায়, তাহলে বুঝতে হবে যে একটা ভাইরাস সম্পর্কিত ক্যান্সার হলেও হতে পারে। ভাইরাসটি হলো হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। আমাদের মূত্রে ডাক্তার যদি কোনো টেস্ট করতে দেয় ইউরিন, তখন যদি আয়সাকার আবরণীর কলাকোষ পাওয়া যায়, তাহলে ডাক্তার বুঝতে পারেন যে মূত্রনালীতে হয়তো কোনো সংক্রমণ হয়েছে, যকৃতের কোনো রোগ হয়েছে, এমনকি মূত্রনালীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও থেকে যায় অধিকাংশ ক্ষেত্রে। এই যে আবরণী কলাটার কথা আমরা জানলাম, আমরা অবাক হয়ে জানতে পারলাম যে দেহেরই একটি কলা, হৃৎপিণ্ড থেকে সারা দেহে রক্তনালী বিভিন্ন আনাচে কানাচেতে ছড়িয়ে পড়েছে, কিন্তু এই আবরণী কলায় কোনো রক্তনালী নেই। কেন এমন ঘটনা ঘটল? রক্তনালী থাকলেই কি কোনো সমস্যা হতো? তোমরা ভেবে দেখো, এই আবরণী কলার কোষগুলো সবসময় যান্ত্রিক ও রাসায়নিক আঘাত থেকে আমাদের দেহকে রক্ষা করে। এখন এই কলার কোষগুলোর মাঝখানে কোনো জায়গা নেই, তাহলে রক্তনালীকে যদি থাকতে হতো তাহলে এর ভেতর দিয়ে একে যেতে হতো। তাহলে এই কোষগুলোর উপর বাইরে থেকে যখন কোনো চাপ পড়ে, তাহলে রক্তনালী ফেটে যাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যেত, ফলে রক্তক্ষরণ হতো এবং মানুষের মৃত্যুর সম্ভাবনাও অনেক গুণ বেড়ে যেত। দ্বিতীয়ত কি, আমরা জানি যে জীবাণুরা রক্তের মাধ্যমে সারা দেহে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এখন আবরণী কলায় যদি কোনো ক্ষত হয় এবং ক্ষতের সম্মুখে যদি কোনো রক্তনালী থাকে, তাহলে জীবাণু ওই ক্ষতস্থান থেকে রক্তের মাধ্যমে সারা দেহে অতি দ্রুত ছড়িয়ে পড়তে পারত। এই দুটি সম্ভাবনাকে হ্রাস করার জন্য আবরণী কলায় রক্তবাহ নেই, অর্থাৎ রক্তবাহ না থাকা আবরণী কলায় মানুষের বেঁচে থাকার পক্ষে একটি অত্যন্ত আশীর্বাদ। আবরণী কলায় ভিত্তি পর্দা রেখেছি কেন আমরা? ভিত্তি পর্দা থাকার জন্য আবরণী কলার কোষগুলো যখন বাইরে থেকে চাপ বা পীড়নের মুখোমুখি হয়, তখন যান্ত্রিক আঘাতের হাত থেকে রক্ষা পায়। আরেকটি বিষয়, আমরা জানি আমাদের একটি সুস্থ স্বাভাবিক দেহে যে কোষগুলো থাকে, যখন কোনো ব্যক্তি ক্যান্সারে আক্রান্ত হন, সেই কোষগুলো আর সুস্থ স্বাভাবিক থাকে না। কোষের আকার অত্যন্ত ছোট হয় এবং কোষগুলো এক স্থান থেকে আরেক স্থানে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়ে কখন? যখন এই ভিত্তি পর্দাটা কোনো কারণে নষ্ট হয়ে যায়। ভিত্তি পর্দা থাকার জন্যই এই ক্যান্সার আক্রান্ত কোষগুলো দ্রুত ছড়িয়ে পড়তে পারে না। আমরা যখনই যে কলা পড়ব, আমরা সঙ্গে সঙ্গে জেনে নেব তাতে যেটা উপস্থিত এবং যেটা উপস্থিত নয় তার কি গুরুত্ব হতে পারে। তাহলে আবরণী কলা পড়তে গিয়ে দুটো বিষয় আমরা মাথায় রাখব, যে আবরণী কলায় কেন রক্তবাহ নেই এবং আবরণী কলায় কেন ভিত্তি পর্দা আছে। এবার আসি দ্বিতীয় ধরনের আবরণী কলায়, ঘনকাকার আবরণী কলা। আমরা জানি আমাদের দেহে অসংখ্য গ্রন্থি আছে। এই গ্রন্থিগুলোর কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষরণ কার্যে অংশগ্রহণ করা। যেমন লালা গ্রন্থি থেকে লালা বেরোয়, অগ্নাশয় গ্রন্থি থেকে উৎসেচক এবং হরমোন বেরোয়, ঘর্মগ্রন্থি থেকে ঘর্ম বা শ্বেত খরিত হয়, থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন খরিত হয় এবং বিভিন্ন অন্যান্য গ্রন্থি থেকে মিউকাস বা শ্লেষ্মা খরিত হয়। যে সমস্ত গ্রন্থি এই ধরনের ক্ষরণ কার্যে অংশগ্রহণ করে, সেই গ্রন্থিটিও আবরণী কলা দিয়ে তৈরি এবং যে আবরণী কলা দিয়ে তৈরি তা হচ্ছে ঘনকাকার আবরণী কলা। অর্থাৎ নাম থেকেই বোঝা যাচ্ছে কোষগুলো ঘনকাকার, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মোটামুটি সমান। প্রতিটা কোষের কেন্দ্রে একটি করে ডিম্বাকার নিউক্লিয়াস থাকবে। কোষগুলো একটি স্তরে ভিত্তি পর্দার উপর অবস্থান করবে। কোষগুলোর মুক্ত প্রান্ত মসৃণ। আরেকটি জিনিস এবার আমরা জানব যে আবরণী কলা ডিভিশন অফ লেবার দেখায়, অর্থাৎ শ্রম বিভাজন। তাকে প্রতিরক্ষা ছাড়াও দেহের অনেকগুলো কাজ করতে হয়। কি সেই কাজ? একটি কাজ হলো আমরা এখানে জানলাম ক্ষরণ। এখন যখন কোনো একটি উপাদানের জীবদেহে খুব বেশি পরিমাণে প্রয়োজন হবে, তখন ক্ষরণের মাত্রা বাড়াতে হবে। এখন ক্ষরণ করব কি করে? ক্ষরণ করব আমরা কোনো কিছু মুক্ত তল দিয়ে। তাহলে মুক্ত তলের ক্ষেত্রফল আমাদের বাড়াতে হবে।
ক্ষেত্রফল কি করে বাড়াবো? তাহলে আবরণী কলার কোষগুলোর মুক্ত প্রান্তকে আমি ভাঁজ করব। ভাঁজ করে খুলে দিলে দেখা যাবে আগের থেকে এর ক্ষেত্রফল বেড়ে গেছে। এখন এই ভাঁজগুলোর নাম হলো মাইক্রোভিলাই। এই মাইক্রোভিলাই যুক্ত ঘনকাকার আবরণী কলা কি করে? কোষের মুক্ততলের ক্ষেত্রফল বহুগুণে বাড়িয়ে দেয়, ফলে ক্ষরণের মাত্রাও বাড়ে। কোথায় পাওয়া যায় এই ধরনের আবরণী কলা? একটু আগেই আমরা বলেছি যত ধরনের গ্রন্থি আছে, লালা গ্রন্থি, অগ্নাশয় গ্রন্থি, ঘর্মগ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, ফুসফুসের ব্রঙ্কিওল, গোনাডের জার্মিনাল এপিথেলিয়াম, ইউরিনিফেরাস নালিকা, চোখের কোরয়েড প্লেক্সাস। একটি জিনিস খুব আমাদের বিশেষভাবে জানা দরকার যে আমাদের দেহকে সুস্থ রাখে বৃক্ক। বৃক্কের প্রধান কাজ রক্তের পরিস্রাবণ এবং সেই সঙ্গে মূত্র উৎপাদন এবং তার মাধ্যমে দেহের বর্জ্য পদার্থকে বের করে দেওয়া। এই কাজটির সঙ্গে সংশ্লিষ্ট যে আবরণী কলা সেটি হলো ঘনকাকার আবরণী কলা। এর প্রধান কাজ ক্ষরণ, শোষণ, রেচন এবং সংশ্লিষ্ট অঙ্গকে রক্ষা করা। এরপর আমরা আসবো তৃতীয় ধরনের আবরণী কলায়, স্তম্ভাকার আবরণী কলা। এই ধরনের আবরণী কলা প্রধানত পাওয়া যাবে আমাদের খাদ্যনালীর তিনটি অংশে, পাকস্থলী, ক্ষুদ্রান্ত্র এবং বৃহদন্ত্র। তাহলে খাদ্যনালীর মধ্যে দিয়ে খাদ্য যাচ্ছে, খাদ্যের পরিপাক হচ্ছে, পরিপাক হওয়ার পর খাদ্যের যে সারাংশ তা আমাদের শোষণ করে নিয়ে রক্তনালীর মাধ্যমে হৃৎপিণ্ডে পাঠাতে হবে, হৃৎপিণ্ড সেটা সারা দেহে পাঠিয়ে দিতে হবে। তাহলে অত্যন্ত দ্রুত যদি আমরা খাদ্যনালী থেকে এই সারাংশ শোষণ করতে না পারি তাহলে তা মলের সঙ্গে দেহ থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বা অন্য ধরনের সমস্যাও হতে পারে। তাহলে দ্রুত শোষণের জন্য কি প্রয়োজন? এই আবরণী কলার কোষগুলোর মুক্ত প্রান্তে মাইক্রোভিলাই থাকবে, ফলে শোষণতল বহুগুণে বাড়িয়ে দেব। এই মাইক্রোভিলাই থাকার জন্য টুথব্রাশের মতো এর ওপরের স্তরটাকে ব্রাশের মতো দেখতে হয়, তাই একে ব্রাশ বর্ডার কলামনার এপিথেলিয়ামও বলে। এখন এই যে খাদ্যনালী, তার মধ্যে দিয়ে যখন খাদ্য যাচ্ছে, সবসময় তো আমরা নরম খাদ্য খাই না, অনেক শক্ত খাদ্যও খাই। সেই খাদ্যের চাপে খাদ্যনালীর গা ছিঁড়ে যাওয়ার কথা, কোষগুলো নষ্ট হয়ে যাওয়ার কথা, ফলে সেখানে যে রক্তনালী থাকবে তার থেকে রক্ত বেরিয়ে আসার কথা। তাই খাদ্যনালীর গাটিকে সুরক্ষিত করা দরকার এবং সেই সুরক্ষা আমরা করি মিউকাস বা শ্লেষ্মার সাহায্যে। সুতরাং কন্টিনিউয়াসলি, অনবরত এই খাদ্যনালীর গা থেকে মিউকাস ক্ষরণ হওয়া দরকার। আমরা স্তম্ভাকার আবরণী কলায় দেখব কিছু কিছু কোষ আছে যারা আকারে বেশ বড়, কাপের মতো, তারা এই মিউকাস ক্ষরণ করে, এদের বলবো গবলেট কোষ। অর্থাৎ স্তম্ভাকার আবরণী কলার দুটো বিশেষত্ব আমরা দেখতে পেলাম, একটা হচ্ছে মাইক্রোভিলাই, আরেকটি হচ্ছে গবলেট কোষ। মাইক্রোভিলাই যুক্ত যে তল সেটা ব্রাশের মতো দেখতে হওয়ায় তাকে বলবো ব্রাশ বর্ডার। স্তম্ভাকার আবরণী কলার দুটি বিশেষত্ব ব্রাশ বর্ডার এবং গবলেট কোষ। তাহলে এর প্রধান কাজ কি হবে? এর প্রধান কাজ হবে শোষণ, ক্ষরণ এবং রেচন, এছাড়াও সংশ্লিষ্ট অঙ্গের প্রতিরক্ষায় অংশগ্রহণ করবে। এরপর আমরা চতুর্থ ধরনের আবরণী কলায় আসব। এই আবরণী কলার কোষগুলো আগের মতো, অর্থাৎ হয় ঘনকাকার অথবা স্তম্ভাকার, কিন্তু কোষগুলোর মুক্ত প্রান্তে কি থাকবে? চুলের মতো অসংখ্য অংশ থাকবে যারা সিলিয়া নামে পরিচিত। এই সিলিয়াগুলো ক্রমান্বয়ে সঞ্চালিত এবং আন্দোলিত হয়। এই আন্দোলনের ফলেই কোনো ফরেন পার্টিকেলস যদি আমাদের শ্বাসনালীতে ঢোকে তাহলে সেটা বেরিয়ে যায় তৎক্ষণাৎ। আর ডিম্বাশয়ে যে ডিম্বাণু উৎপন্ন হয় তা ফ্যালোপিয়ান নালীর মধ্য দিয়ে জরায়ু পর্যন্ত পৌঁছয়। আবরণী কলা পড়তে গিয়ে তাহলে আবরণী কলার আমরা দুটো বিশেষত্ব জানলাম, যে আবরণী কলা কোথাও কোথাও তার কাজের জন্য মাইক্রোভিলাই রাখবে এবং কোনো কোনো জায়গায় কাজের জন্য সিলিয়া রাখবে। এছাড়াও এমন একটি জিনিস আবরণী কলায় থাকে যার নামের সঙ্গে সিলিয়ার মিল আছে, তার নাম হচ্ছে স্টিরিওসিলিয়া। এটি আমাদের কানে থাকে, এ চলাচল করতে পারে না, কিন্তু আমাদের শব্দ শুনতে এবং দেহের ভারসাম্য রক্ষা করতে এর গুরুত্ব অত্যন্ত বেশি। এরপর আমরা
দ্বিতীয় ধরনের কলাতে আসব। এই কলা হচ্ছে আবরণী কলা থেকে সম্পূর্ণ আলাদা। এই কলার নাম যোগ কলা বা কানেকটিভ টিস্যু। তাহলে আমরা জানি, প্রথমেই আমরা দেখেছি যে কলা হলো কোষ এবং অঙ্গের মধ্যবর্তী পর্যায়। তাহলে কলার প্রধান একটি কাজ হচ্ছে অঙ্গ গঠন করা এবং দেহের নানা রকম কাজে অংশগ্রহণ করা। তাহলে যোগ কলা কী ধরনের কাজে অংশগ্রহণ করবে? যোগ কলা প্রধানত পরিবহনের কাজে অংশগ্রহণ করবে, আমাদের দেহের কাঠামো তৈরি করবে, দেহের ভার বহন করবে এবং দেহের প্রতিরক্ষায় অংশগ্রহণ করবে। যোগ কলার প্রতিরক্ষা এবং আবরণী কলার প্রতিরক্ষা কিন্তু এক বিষয় নয়। আবরণী কলার প্রতিরক্ষা সংক্রান্ত যে কাজ, সেটি হচ্ছে মেকানিক্যাল স্ট্রেসের হাত থেকে কোষকে রক্ষা করা, অঙ্গকে রক্ষা করা। সেখানে কোষের পরিমাণ অনেক বেশি, কিন্তু যোগ কলায় আমরা যেই আসব দেখব কোষের সংখ্যা তুলনামূলকভাবে কমে গেছে এবং যে ফাঁকা স্থানটা তৈরি হয়েছে সে ফাঁকা স্থান একটা রাসায়নিক পদার্থ অধিকার করে রেখেছে এবং যে জিনিসটি তৈরি করেছে তার নাম হলো ধাত্র বা ম্যাট্রিক্স। অর্থাৎ যোগ কলার দুটি প্রধান উপাদান হলো ধাত্র এবং কোষ। এছাড়াও এই কলায় আরও দুটি উপাদান থাকে, একটি হলো তন্তু এবং আরেকটি হলো রক্তবাহ। তাহলে যোগ কলার চারটে উপাদান: নাম্বার 1 ধাত্র, নাম্বার 2 কোষ, নাম্বার 3 তন্তু এবং নাম্বার 4 রক্তবাহ। আমরা এখানে দেখে নেওয়ার চেষ্টা করি যে যোগ কলায় বিভিন্ন ধরনের যে কোষ আছে সেই কোষগুলো কত রকমের হতে পারে। নানান ধরনের কোষ আছে। কিছু কোষ যে জায়গায় থাকার কথা সেখানেই থাকে, এই ধরনের কোষকে বলে স্থির কোষ। আর কিছু কোষ সর্বদা চলে বেড়ায়, তাদের বলে ভ্রাম্যমাণ কোষ। এই স্থির কোষের উদাহরণ হলো অন্যতম ফাইব্রোব্লাস্ট কোষ। আমাদের কোথাও যদি ক্ষয় হয় তবে ক্ষয়পূরণে সাহায্য করে এই ফাইব্রোব্লাস্ট কোষ। কলায় যদি কোনো কারণে আক্রমণ ঘটে তাহলে রক্ষা করে হিস্টিওসাইট কোষ। এছাড়াও আমাদের দেহের রঞ্জক অর্থাৎ কালারেশন, পিগমেন্টেশনের জন্য দায়ী হলো পিগমেন্ট সেল। এছাড়া আমাদের দেহে ফ্যাট সঞ্চয় করে অ্যাডিপোস কোষ এবং হিস্টামিন ও হেপারিন ক্ষরণ করে মাস্ট কোষ। অর্থাৎ স্থির কোষের মধ্যে আমরা পাবো ফাইব্রোব্লাস্ট, হিস্টিওসাইট, পিগমেন্ট সেল, অ্যাডিপোস সেল এবং মাস্ট সেল। এবং চলমান কোষের মধ্যে আমরা পাবো প্রধানত নানা ধরনের রক্তকোষ, যেমন নিউট্রোফিল, মোনোসাইট, লিম্ফোসাইট, ইওসিনোফিল এবং বেসোফিল। আমরা যে তন্তুর কথা জানলাম, আমরা যোগ কলায় 3 ধরনের তন্তু পাবো। 1 নম্বর হচ্ছে কোলাজেন তন্তু, যার রং সাদা তাই একে শ্বেততন্তুও বলে। নাম্বার 2 ইলাস্টিক তন্তু, এর রং হলুদ তাই একে ইয়েলো ফাইবারও বলে। এবং তৃতীয় হচ্ছে জালিকাকার তন্তু বা রেটিকিউলার ফাইবার। আর চতুর্থ হচ্ছে রক্তবাহ। আমরা আবার আগেরটিতে ফিরে যাই। তাহলে এই ছবি থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেহে কত রকম যোগ কলা থাকতে পারে। একটা প্রাথমিক ধারণা এখান থেকে আমরা করে নেই। যে যোগ কলার সঙ্গে আমরা সবথেকে বেশি পরিচিত তা হলো রক্ত। দ্বিতীয় যে যোগ কলার সঙ্গে আমরা সবথেকে বেশি পরিচিত তা হলো আমাদের অস্থি বা বোনস। বোনসের সঙ্গেই যে যোগ কলা যুক্ত থাকে তার নাম হচ্ছে কার্টিলেজ বা তরুণাস্থি। আমাদের চামড়ার নিচের যে যোগ কলা সারা দেহে বিস্তৃত তার নাম লুজ কানেকটিভ টিস্যু, তার নাম অ্যারিওলার কলা। আরেক ধরনের যোগ কলা যা ফ্যাট সঞ্চয় করে তা হলো অ্যাডিপোস কলা। অর্থাৎ আমাদের দেহে প্রধানত 4 ধরনের যোগ কলা দেখা যায়। একটি কলা লুজ কানেকটিভ টিস্যু বা অ্যারিওলার কলা, দ্বিতীয় হচ্ছে অ্যাডিপোস কলা, তৃতীয় হচ্ছে কঠিন যোগ কলা, তার 2টি অংশ অস্থি এবং তরুণাস্থি, এবং চতুর্থটি হচ্ছে তরল যোগ কলা, তার প্রধান অংশ হচ্ছে রক্ত। এছাড়াও থাকে লসিকা। আমরা এবার আসি, দেখে নেই যোগ কলার কাজ কি কি হতে পারে। তাহলে যোগ কলায় যেহেতু তন্তু আছে অর্থাৎ দড়ির মতো, তাই দড়িগুলোকে পেঁচিয়ে কোনো জিনিসকে নির্দিষ্ট জায়গায় রাখা যায়। অর্থাৎ দেহের বিভিন্ন কলা এবং অঙ্গকে যথাযথ স্থানে অবস্থান করতে সাহায্য করে এবং বেঁধে রাখে যোগ কলা।
এই জন্য যোগ কলাকে প্যাকিং টিস্যুও বলা হয়। এবার যে কোষগুলো মরে গেল, বিনষ্ট হলো, আঘাতপ্রাপ্ত হলো, তার জায়গায় দ্রুত রিজেনারেশন এবং রিপেয়ার দরকার, অর্থাৎ পুনরুৎপাদন এবং মেরামতি, এই কাজেও সাহায্য করে যোগ কলা। তৃতীয় যে কাজটির কথা আমরা আগে আলোচনা করছিলাম, অর্থাৎ প্রতিরক্ষা, যোগ কলার প্রতিরক্ষা আবরণী কলার থেকে সম্পূর্ণ ভিন্ন। কি করে? কোনো একটি জীবাণু যদি আমাদের দেহে প্রবেশ করে, তাহলে জীবাণুটিকে খাদ্যরূপে ব্যবহার করে যোগ কলার কোষ তাকে নষ্ট করে। এই ধরনের জীবাণু ভক্ষণকারী দুটো কোষ আমাদের দেহে আছে। এক নম্বর হলো ম্যাক্রোফাজ, আর দ্বিতীয় নম্বর হচ্ছে রক্তের কোষ নিউট্রোফিল এবং মোনোসাইট। এই মোনোসাইট কোষগুলোই কলায় প্রবেশ করে ম্যাক্রোফাজে রূপান্তরিত হয়। আর দ্বিতীয় কিভাবে জীবাণুর আক্রমণ থেকে আমাদের দেহকে আমরা রক্ষা করতে পারি? অনেক জীবাণু আছে, যখন তারা দেহের অত্যন্ত গভীরে চলে যায়, তখন তাদের দেহ থেকে যেমন মিসাইল এর মাথা থেকে যেমন অসংখ্য কি বেরোতে থাকে, অসংখ্য গুলি বেরোতে থাকে, রাইফেল থেকে যেমন গুলি বেরোয়, তেমনি জীবাণুর দেহ থেকেও অসংখ্য ক্ষতিকারক রাসায়নিক পদার্থ বেরোতে থাকে। তাদের নাম হচ্ছে অ্যান্টিজেন। আমি যদি এই অ্যান্টিজেনগুলোকে প্রশমিত করতে না পারি, তাদের যদি ভেঙে ফেলতে না পারি, তবে তারা আমাদের দেহে রোগ সৃষ্টি করে। তাহলে রোগ আটকাতে গেলে অ্যান্টিজেনকে ধ্বংস করা দরকার বা জীবাণুকে খেয়ে ফেলা দরকার। এই কাজটি অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করে এই যোগ কলা। এছাড়া কি করে? আমাদের দেহে ফ্যাট সঞ্চয় করে। এই ফ্যাট থাকার জন্যই আমাদের প্রত্যেকটি মানুষের বা প্রত্যেকটি জীবের এক এক ধরনের আকৃতি আমরা প্রাপ্ত হই। দেহের আকার নির্ণয় করার জন্য, নির্দিষ্ট করে যাওয়ার জন্য ফ্যাটের ভূমিকা অনস্বীকার্য। এই ফ্যাট থাকার জন্য কি হয়? একটা ইনসুলেটিং লেয়ার তৈরি হয়, যা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এবং বিভিন্ন অঙ্গের চারদিকে এটা একটা কুশান অর্থাৎ শক অ্যাবজর্বার রূপে কাজ করে। আমাদের অক্ষিকোটরে এবং বৃক্কের চারদিকে এই ধরনের ফ্যাটের আস্তরণ দেখা যায়। সর্বোপরি আমাদের দেহে অত্যন্ত তিনটি গুরুত্বপূর্ণ অংশ, একটি হচ্ছে হৃৎপিণ্ড, দ্বিতীয় ফুসফুস এবং তৃতীয় মস্তিষ্ক। আমরা যখন রাস্তাঘাটে বেরোই, অসংখ্য মানুষের মধ্যে থাকি, খেলাধুলায় অংশগ্রহণ করি বা কোনো ভারবাহী কাজ করি, তখন এই অঙ্গগুলো আক্রান্ত হওয়ার, ক্ষতিগ্রস্ত হওয়ার, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এই অঙ্গগুলোকে সুরক্ষিত করা দরকার। তাহলে এই অঙ্গগুলোকে সুরক্ষিত করতে গেলে একটা খাঁচা তৈরি করা দরকার। এই কেজ বা খাঁচা এবং রক্ষাপ্রদ যে একটা গঠন, সেটা তৈরি করে কে? এই যোগ কলা। সেটা একটি হচ্ছে হাড় দিয়ে তৈরি বক্ষপিঞ্জর, অপরটি হাড় দিয়ে তৈরি খুলি। আমরা জানলাম যে আবরণী কলা থেকে যোগ কলার অন্যতম প্রধান পার্থক্য হচ্ছে আবরণী কলায় কোনো তন্তু নেই, কিন্তু যোগ কলায় প্রচুর পরিমাণে তন্তু আছে। এই তন্তুগুলোর নাম হচ্ছে কোলাজেন তন্তু। এই কোলাজেন তন্তুর সঙ্গে আমাদের অনেক কিছু যুক্ত থাকে। কি? আমরা যদি আমাদের পেশির চলন ঠিকমতো রাখতে চাই, অস্থিসন্ধিগুলোকে ঠিকমতো রাখতে চাই, তাহলে আমাদের দুটো গঠন দরকার, সেটা হচ্ছে টেন্ডন এবং লিগামেন্ট। লিভারের মতো কাজ করে এই কোলাজেন তন্তু, টেন্ডন এবং লিগামেন্ট তৈরি করে। ফলে পেশির আকৃতি পরিবর্তনের সময় এগুলো কি করে? স্থিতিস্থাপক শক্তি সঞ্চয় করে। অস্থির বিচলনের সময় এই সঞ্চিত শক্তি পরিবহন করে এবং যদি কোনো শক্তি অব্যবহৃত থাকে, তাহলে অতিরিক্ত শক্তিকে, পেশিকে আবার আগের মতো জায়গায় ফিরিয়ে আনতে সাহায্য করে। আমরা যে অস্থিটা দেখি, যেটা অত্যন্ত শক্তপোক্ত, এই অস্থি গঠন করতেও কোলাজেন তন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। আমাদের অধিকাংশ বাচ্চার দেখা যায় দাঁতের গোড়া থেকে রক্ত পড়ে, মাড়ি ফুলে যায় এবং কারো কারো দেহের অন্যান্য বিভিন্ন অংশ থেকেও অনবরত রক্ত বেরোতে পারে। এই রক্ত বেরোনোর সঙ্গে কোলাজেন তন্তুর একটা বিশেষ সম্পর্ক আছে। কি সম্পর্ক? রক্তনালীর গা অর্থাৎ লাইনিংটা তৈরি করতে কোলাজেন তন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার এই কোলাজেন তন্তু তৈরিতে অংশগ্রহণ করে একটা ভিটামিন, তার নাম ভিটামিন সি। আমরা যদি ঠিকমতো ভিটামিন সি না খাই,
তবে কোলাজেন তন্তু তৈরি না হলে এই রক্তনালীর গাগুলো ভেঙে পড়ে এবং ভেঙে যাওয়া জায়গা থেকে প্রচুর পরিমাণে রক্ত বেরোতে থাকে। কোলাজেন তন্তুর এই সমস্যা হলে যে রোগটি হয় সেটি হলো স্কারভি। এখন আমাদের এই যোগকলা আমাদের সারাক্ষণ দেহের ভার বহন করছে, দেহের কাঠামো তৈরি করছে, দেহকে প্রতিরক্ষা দিচ্ছে, পেশির সঞ্চালনে সাহায্য করছে, দেহের তাপমাত্রা রক্ষা করছে। করতে করতে যোগকলাও ক্লান্ত হয়ে পড়ে। তাহলে যোগকলা ক্লান্ত হয়ে পড়েছে, যোগকলায় কোনো সমস্যা তৈরি হয়েছে, আমি কি করে বুঝবো? আমি বুঝবো যদি হাঁটতে হাঁটতে আমার অস্থিসন্ধিতে ব্যথা হয়, আমার সিঁড়ি দিয়ে উঠতে নামতে যদি কষ্ট হয়, আমার ত্বকের স্থিতিস্থাপকতা যদি নষ্ট হয়ে যায়, পেশিগুলো যদি দুর্বল হয়ে পড়ে অর্থাৎ পেশিতে ব্যথা হয় এবং দেহের অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গে যদি নানা সমস্যার সৃষ্টি হয়, তাহলে আমরা বুঝবো যে যোগকলার কোনো সমস্যা হয়তো হলেও হয়ে থাকতে পারে। এই যোগকলার আমরা প্রকারভেদগুলো দেখে নেওয়ার চেষ্টা করি। যোগকলা প্রথমত হচ্ছে কানেকটিভ টিস্যু প্রপার, অর্থাৎ যাতে তন্তুর পরিমাণ এবং কোষের পরিমাণ ভিন্ন ভিন্ন রকমের এবং ধাত্রের পরিমাণও অনেকটা বেশি। এই ধরনের দুটো কলা হচ্ছে অ্যারিওলার কলা এবং অ্যাডিপোজ কলা। তরল যোগকলা তার প্রধান দুটি ভাগ রক্ত এবং লসিকা, আর ভারবাহী যোগকলা তার দুটো প্রধান ভাগ তরুণাস্থি এবং অস্থি। যে প্রথম ধরনের যোগকলা নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে অ্যারিওলার কলা। এটা কি ধরনের কলা? এটি একটি শিথিল যোগকলা, অর্থাৎ খুব নরম এবং এতে কোষের ভাগ অন্যান্য যোগকলার থেকে বেশি। ধাত্রটা কেমন? সাদা চটচটে জেলির মতো, কিন্তু কোনো আকার নেই। কি হিসাবে কাজ করে এটা? দুটো ইটের মধ্যে যেমন সিমেন্ট বালি দিয়ে জোড়া দেওয়া হয়, তাহলে দুটো অঙ্গের মধ্যেও এই ধরনের কলাকে ব্যবহার করে আমরা সিমেন্টিং এর কাজ করতে পারি, তাই একে সিমেন্টিং বস্তু বলে। এই কলার মধ্যে সাদা তরঙ্গায়িত গুচ্ছের মতো অশাক অর্থাৎ শাখাবিহীন কোলাজেন তন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। এছাড়া শাখান্বিত স্থিতিস্থাপক এবং হলুদ বর্ণের ইলাস্টিক তন্তুও পাওয়া যায়। আগে আমরা যে ধরনের কোষের কথা বলেছি যোগকলায়, যেমন স্থির কোষ ফাইব্রোব্লাস্ট এবং ভ্রাম্যমাণ কোষ নিউট্রোফিল মনোসাইট এই কলায় প্রচুর পরিমাণে পাওয়া যায়। ত্বকের নিচে পেশি, রক্তবাহ এবং স্নায়ুর ফাঁকে এই কলা অবস্থান করে। এখানে একটি কথা খুব গুরুত্বপূর্ণ যে রক্তবাহ এবং স্নায়ুর ফাঁকে এই কলা অবস্থান করে, অর্থাৎ এই কলা প্যাকিংয়ের কাজ করে। এই জন্য এই কলাকে প্যাকিং টিস্যু বলা হয়। তাহলে এই কলায় স্থিতিস্থাপক তন্তু আছে, তাহলে যেখানেই এই কলা থাকবে সেই গঠন বা অঙ্গগুলো প্রসারিত হতে পারবে। আর প্রচুর পরিমাণে কোলাজেন তন্তু থাকার জন্য কি করবে? এই কলা যান্ত্রিক চাপের বিরুদ্ধে ক্রিয়াশীল হবে। আমরা দেখে নেই এই কলার যে উপাদানগুলোর কথা বলেছি সেগুলো দেখতে কেমন। ছবিতে দেখা যাচ্ছে ফাইব্রোব্লাস্ট কোষ, ম্যাক্রোফাজ কোষ, ম্যাট্রিক্স বা ধাত্র, কোলাজেন তন্তু, ইলাস্টিক তন্তু বা ইয়েলো ফাইবার এবং মাস্ট কোষ। এবার আমরা আসি আমাদের দ্বিতীয় ধরনের যোগকলায়, তা হলো অ্যাডিপোজ কলা। এই অ্যাডিপোজ কলা প্রকৃতপক্ষে এক ধরনের রূপান্তরিত অ্যারিওলার কলা। কেন? এই ধরনের কলায় অন্যান্য কোষের থেকে ফ্যাট কোষ বা অ্যাডিপোজ কোষের পরিমাণ অনেক বেশি এবং এই ফ্যাট কোষগুলো কি করে? তার ভ্যাকুওলে অতিরিক্ত লিপিডকে এক ধরনের গ্লোবিউল বা গোলাকার দানারূপে সঞ্চয় করে। এই সঞ্চয় করার ফলে কি হয়? নিউক্লিয়াসটা প্রান্তের দিকে সরে যায়, ফলে এই কলার কোষগুলোর সক্রিয়তা অনেক কম। এই ধরনের কলা হচ্ছে প্রধানত সঞ্চয়ী কলা। নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজমটা কোষের এক প্রান্তে সরে গিয়ে আমাদের একটা গঠন দেখায়, তাকে বলে সিগনেট রিং। আমাদের রক্তে যখন ম্যালেরিয়া হয় এবং ম্যালেরিয়া রোগের জীবাণু প্লাজমোডিয়াম ভাইভাক্স যখন প্রবেশ করে, তখন আমরা যদি আমাদের রক্ত নিয়ে স্লাইড তৈরি করি এবং রক্ত কোষগুলোকে দেখার চেষ্টা করি, দেখব এই ধরনের সিগনেট রিং গঠন হয়। কোথায় দেখা যায় এই ধরনের কলা? ত্বকের নিচে, হৃৎপিণ্ড এবং বৃক্কের চারপাশে, মেসেন্টারিতে, উটের কুঁজে এবং তিমি মাছের ব্লাবারে।
তাহলে এই কলা কি করবে? দেহ, হাত এবং পায়ের আকৃতি প্রদান করবে, লিপিডের সঞ্চয় ভাণ্ডার রূপে কাজ করবে এবং দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে। সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাডিপোজ কলার যে কাজ, সেটা হচ্ছে যে দুটো অঙ্গ খুব সহজে নষ্ট হয়ে যেতে পারে, যেমন চোখ এবং বৃক্ক, তার চারদিকে এই অ্যাডিপোজ কলার একটা স্তর বা কুশান থাকে। তারা কি করে? এদের উপর যদি কোনো আঘাত আসে, সেই আঘাতটাকে শুষে নেয়। তাই জন্য এরা শক অ্যাবজর্বিং কুশান রূপে কাজ করে। দুটো জিনিস আমরা জেনে নেই আরেকবার। অ্যারিওলার কলা হচ্ছে প্যাকিং টিস্যু, আর অ্যাডিপোজ কলা হচ্ছে শক অ্যাবজর্বিং কুশান। এবার আমরা দেখি অ্যাডিপোজ কলার কোষগুলো। ছবিতে দেখা যাচ্ছে যে কোষগুলোর নিউক্লিয়াসগুলো প্রান্তের দিকে সরে গেছে। হলুদ রঙের সারাটা কোষ গহ্বরে ভর্তি, তার মধ্যে প্রচুর পরিমাণে লিপিড রয়েছে এবং তার মধ্যে দিয়ে রক্তনালী যাচ্ছে। আমরা এরপরে আসি তরল যোগকলায়, ফ্লুইড কানেকটিভ টিস্যু। তরল যোগকলা বলতে আমরা যে দুটি কলার কথা জানি, এক নম্বর হচ্ছে রক্ত, দ্বিতীয় হচ্ছে লসিকা। তাহলে এই ধরনের কলা তরল হলো কেন যোগকলা হওয়া সত্ত্বেও? কারণ এর ধাত্রটা জেলির মতোও নয়, আবার অস্থি বা তরুণাস্থির মতো শক্তও নয়, সম্পূর্ণরূপে তরল। তাই জন্য এই যোগকলার নাম তরল যোগকলা। এই যোগকলায় স্বাভাবিক অবস্থায় কোনো স্থির কোষ, ভিত্তিপর্দা বা তন্তু থাকে না। তবে রক্ত যখন তঞ্চিত হয়, অর্থাৎ যখন জমাট বেঁধে যায়, তখন রক্তের মধ্যে তন্তু উৎপন্ন হতে পারে। কিন্তু এই কলার আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ এই কলার মধ্যে ভ্রাম্যমান বা ওয়ান্ডারিং সেলস থাকে, যারা সারা দেহ ঘুরে বেড়ায়, পেট্রোলিং করে। কি করে? কোনো জীবাণু দেহে ঢুকলেই সেই জীবাণুকে হয় খেয়ে ফেলে, নয় জীবাণুর দেহ নিঃসৃত অ্যান্টিজেনকে ধ্বংস করে। তাহলে এই কলার অন্যতম দুটো প্রধান উপাদান হচ্ছে, যেহেতু তন্তু নেই, তাহলে প্রধান দুটো উপাদান হচ্ছে ধাত্র এবং রক্তকণিকা। এই ধাত্রের মধ্যে নানান ধরনের খাদ্যবস্তু এবং তা থেকে উৎপন্ন বিভিন্ন বস্তু থাকে, যেমন প্রোটিন, শর্করা, লিপিড, ভিটামিন, প্রোটিনবিহীন নাইট্রোজেন এবং সংশ্লেষিত বস্তু যেমন হরমোন ও উৎসেচক। এছাড়া শ্বাসবায়ু থাকে এবং বিভিন্ন প্রতিরোধক উপাদান যেমন অ্যান্টিবডি ও তঞ্চকরোধক উপাদান হেপারিন থাকতে পারে। রক্তে প্রধানত 3 ধরনের কোষ থাকে। এক ধরনের কোষ হলো লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড কর্পাসল বা আরবিসি, বিভিন্ন ধরনের শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড কর্পাসল এবং অনুচক্রিকা বা প্লেটলেটস। আমরা যে অক্সিজেনটা বাতাস থেকে গ্রহণ করি এবং যে কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে বার করে দেই, এই O2 এবং CO2-র আদান প্রদানে রক্তের মধ্যে সাহায্য করে যে কোষ, তার নাম লোহিত রক্তকণিকা। যে কোষ জীবাণুর বিরুদ্ধে অনবরত লড়াই করে, সেই কোষ হচ্ছে শ্বেত রক্তকণিকা। এবং যে কোষ রক্ত তঞ্চনে সাহায্য করে, তার নাম হচ্ছে অনুচক্রিকা। রক্ত প্রধানত 3 ধরনের কাজ করে। প্রথম কাজ তার পরিবহন বা ট্রান্সপোর্ট। রক্তের যে ধাত্র প্লাজমা, তা দিয়ে রক্ত পরিপোষক, শ্বাসবায়ু, রেচন বস্তু, তাপ, সংশ্লেষিত উপাদান এবং জল পরিবহন করে। দ্বিতীয় কাজ ভারসাম্য। তাহলে রক্তের মধ্যে প্রচুর পরিমাণে কি আছে? অম্লক্ষার আছে, খনিজ আয়ন আছে, জল আছে, তাপ আছে। এই 4টে জিনিসের ভারসাম্য রক্ষা করে রক্ত। আর কি করে? জীবাণুকে ভক্ষণ করে বা জীবাণুর দেহ নিঃসৃত অ্যান্টিজেনকে প্রশমিত করে বা ধ্বংস করে, এবং যখন রক্তপাত হতে থাকে কোনো জায়গা থেকে, দ্রুত রক্ত তঞ্চন ঘটিয়ে দেহকে সুরক্ষা প্রদান করে। রক্ত অনেক সময় পরিবর্তিত হয়ে যেতে পারে, তখন তার রং আর লাল থাকে না। সেই স্বচ্ছ তরল যে যোগকলা রক্ত থেকে তৈরি হয়, তার নাম হচ্ছে লসিকা। কেন এই ধরনের কলা তৈরি হলো? আমরা প্রথমেই পড়েছিলাম যে আমাদের আবরণী কলায় কোনো রক্তবাহ নেই। আবরণী কলা পুরোটাই কোষ দিয়ে তৈরি। তাহলে কোষগুলো বেঁচে থাকবে কি করে? কোষগুলো পুষ্টি পাবে কি করে? কোষগুলোর বর্জ্য পদার্থ আমাদের বৃক্কে পৌঁছবে কি করে? এই লসিকা দেহের যেখানে যেখানে রক্ত নালী নেই, রক্ত যেখানে পৌঁছতে পারে না, সেখানে লসিকা রক্তের কাজ করে দেয়। অর্থাৎ পরিপোষক এবং অক্সিজেন নিয়ে যায় এবং বিপাকীয় বর্জ্যকে সেখান থেকে নিয়ে আসে।
যেহেতু লসিকা রক্তের পরিবর্তিত রূপ, তাই লসিকার মধ্যে রক্তের সব উপাদান পাওয়া যায় না। রক্তের যে প্রধান দুটো কোষ লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা, সেটা লসিকার মধ্যে সম্পূর্ণরূপে অনুপস্থিত। লসিকা যেহেতু রক্ত থেকেই তৈরি হয়েছে, তাহলে রক্তের সব ধরনের প্রোটিন লসিকাতে পাওয়া যাবে না। তবে দেখা গেছে যে রক্তের তুলনায় লসিকায় ক্লোরাইড, ফসফরাস এই দুটোর পরিমাণ সামান্য হলেও বেশি থাকে, আর যেটা তুলনামূলকভাবে বেশি থাকে সেটা হচ্ছে জল। লসিকাতে প্রায় 94% জল থাকে, যেটা রক্তের প্লাজমায় প্রায় 91 থেকে 92%। এরপর আমরা শেষ ধরনের যোগকলা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ভারবাহী যোগকলা বা কঙ্কাল কলা, সাপোর্টিভ কানেকটিভ টিস্যু বা স্কেলিটাল টিস্যু। এটা সর্বাপেক্ষা কঠিন যোগকলা। এই কলা কি করে? মানুষের অন্তঃকঙ্কাল তৈরি করে। তাহলে অন্তঃকঙ্কাল যদি তৈরি করতে হয়, এই কলাকে শক্তপোক্তভাবে তৈরি করতে হবে। তাহলে কি দিতে হবে? এই কলায় প্রচুর পরিমাণে ধাত্রবস্তু দিতে হবে, তন্তু দিতে হবে এবং কোষ থাকতে হবে। এই কলা দু রকমের, একটি কলা হচ্ছে তরুণাস্থি, আরেকটি কলা হচ্ছে অস্থি। তাহলে তরুণাস্থির সঙ্গে অস্থির প্রধান তফাৎ কোথায়? তরুণাস্থিরও ধাত্র আছে, অস্থিরও ধাত্র আছে, তরুণাস্থিরও কোষ আছে, অস্থিরও কোষ আছে। প্রধান তফাৎ হচ্ছে অস্থির যে ধাত্র সেটা মিনারেলাইজড, অর্থাৎ সেখানে অনেক ধরনের লবণ আছে এবং কি আছে তার সঙ্গে অন্যান্য জৈব যৌগ আছে, যেমন কন্ড্রয়টিন সালফেট, হায়ালুরোনিক অ্যাসিড। তাহলে আমি তরুণাস্থিকে, নাম থেকে কি বোঝা যাচ্ছে যে তরুণাস্থিকে আমি অস্থিতে রূপান্তর করতে পারি। কি করে? তরুণাস্থির ধাত্রের মধ্যে যদি ক্রমাগত আমি বিভিন্ন ধরনের লবণ জমা করতে থাকি, তাহলে এক সময় তরুণাস্থি অস্থিতে রূপান্তরিত হয়। তরুণাস্থি আমরা তাহলে রাখতে গেলাম কেন, যদি তরুণাস্থি অস্থিতেই রূপান্তরিত হয়? তাহলে তরুণাস্থির অন্যতম গুরুত্ব হচ্ছে তরুণাস্থি দুটো অস্থির মধ্যে যে ঘর্ষণ সেটা কমায়, আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালী যাতে চুপসে না যায়, আমাদের পাঁজর এর স্টার্নাম সংলগ্ন অঞ্চল সেখানে যাতে ঘর্ষণ না হয়, আমাদের মেরুদণ্ডের দুটো কশেরুকার মধ্যে যাতে ঘর্ষণ কমে যায় এবং লিগামেন্ট এবং টেন্ডন এই দুটো যাতে সুস্থ থাকে, চোয়াল যাতে আমরা ঠিকমতো সঞ্চালন করতে পারি এবং আমরা আমাদের ভয়েস বক্স অর্থাৎ স্বরযন্ত্রে ঠিকমতো যাতে সংকোচন প্রসারণ করে বিভিন্ন মাত্রার শব্দ তৈরি করতে পারি, তার জন্য এই সমস্ত অঙ্গে আমাদের কার্টিলেজ বা তরুণাস্থি দেখা যায়। তরুণাস্থিতে যে কোষ দেখা যায় তার নাম হচ্ছে কন্ড্রোসাইট। এই কন্ড্রোসাইট কোষের বিশেষত্ব হচ্ছে এই কোষগুলোর নিউক্লিয়াস কখনো কেন্দ্রে থাকে না, নিউক্লিয়াসটা একটু উপরের দিকে থাকে। এই ধরনের নিউক্লিয়াসকে বলে এক্সেন্ট্রিক নিউক্লিয়াস বা উৎকেন্দ্রিক নিউক্লিয়াস। এছাড়া এই কোষে প্রচুর পরিমাণে এন্ডোপ্লাজমীয় জালিকা, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, ক্ষরণকারী দানা এবং নানান ধরনের প্রোটিন দেখা যায়। তরুণাস্থি তাহলে আমরা কি কাজ করে আরেকবার আমরা জেনে নেই। তাহলে তরুণাস্থির প্রধান কাজ হচ্ছে অস্থির ঘর্ষণজনিত ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো, গমনের সময় অধিক চাপ সহ্য করা, কোনো অঙ্গে নমনীয়তা প্রদান করা এবং খনিজি ভবনের মাধ্যমে অস্থি গঠন করা। সর্বোপরি সন্তানের প্রসবের সময় পিউবিসকে শিথিল হতেও সাহায্য করে। আমরা দেখে নেই যে কোথায় কোথায় তরুণাস্থি থাকে। ছবিতে দেখা যাচ্ছে দুটি অস্থির সংযোগস্থলে রয়েছে, বহিঃকর্ণে রয়েছে, এছাড়া ইন্টারভার্টিব্রাল ডিস্কেও প্রচুর পরিমাণে কার্টিলেজ দেখা যেতে পারে। এটা হচ্ছে আমাদের রক্তের ছবি। এই রক্তের ছবিতে দেখানো হয়েছে লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা বিশেষ ধরনের, তার নাম লিম্ফোসাইট। লোহিত রক্তকণিকাগুলোর গঠন থেকে দেখা যাচ্ছে যে এদের মধ্যে নিউক্লিয়াস নেই, আর শ্বেত রক্তকণিকার মধ্যে দেখা যাচ্ছে এর মধ্যে বিশেষ আকৃতির নিউক্লিয়াস আছে। সংখ্যাগত পার্থক্যের দিক থেকেও দেখা যায় যে রক্তে যত পরিমাণ লোহিত রক্তকণিকা থাকে শ্বেত রক্তকণিকার পরিমাণ তার থেকে কম। এই অনুপাত 700টি যদি লোহিত রক্তকণিকা থাকে তবে একটি মাত্র শ্বেত রক্তকণিকা থাকে।
তাই আমরা যখন রক্তের স্লাইড বানাই আমাদের খুব ভালো করে খুঁজতে হয় যে কোথায় একটি বা দুটি শ্বেত রক্তকণিকা দেখা যাবে। আর লোহিত রক্তকণিকা যদি যে পরিমাণ সংখ্যায় থাকার কথা তার থেকে যদি কম হয়, লোহিত রক্তকণিকার ভেতরের গঠনের যদি বিশেষ কোনো পরিবর্তন হয়, তাহলে আমরা কোন অবস্থার কথা বলতে পারি? আমরা তখন বলি যে ওই ব্যক্তিটি অ্যানিমিয়া বা রক্তাল্পতায় ভুগছেন। আর শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি প্রয়োজনের থেকে কমে যায় তাহলে তিনি নানান রোগে আক্রান্ত হতে পারেন, অর্থাৎ তার ইমিউনিটি বা অনাক্রম্যতা কমে গেছে। কিন্তু শ্বেত রক্তকণিকার সংখ্যা যদি স্বাভাবিকের থেকে অনেক গুণ বেড়ে যায়, অনেক বেশি শ্বেত রক্তকণিকা আমরা যদি স্লাইডে পাই, তখন কিন্তু তার পরিণতি খুব খারাপ হতে পারে। নির্দিষ্ট সংখ্যা অতিক্রম করলে শ্বেত রক্তকণিকা যে রোগে মানুষ আক্রান্ত হয় তার নাম ব্লাড ক্যান্সার। আমরা এরপর আসি অস্থিতে। তাহলে অস্থি সমস্ত ধরনের যোগকলা থেকে আলাদা। কেন? অস্থির ধাত্রের ধাতবীকরণ হয়ে গেছে, অর্থাৎ এই ধাত্রের মধ্যে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম ফ্লুরাইড জমা হয়েছে এবং একটা বিশেষ কেলাস তৈরি করেছে। সেই কেলাসটির নাম হলো ক্যালসিয়াম ফসফেট হাইড্রক্সি অ্যাপেটাইট কেলাস। অস্থির বাইরে একটা শক্ত আস্তরণ আছে পেরিঅস্টিয়াম, অস্থির ধাত্রে লবণ আছে, অস্থির ধাত্রে তন্তু আছে এবং 3 ধরনের কোষ আছে, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট এবং অস্টিওসাইট। তাহলে অস্থি কি করে? আমাদের প্রাণীদেহের কাঠামো গঠন করবে, দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করবে, আমাদের গমনে অংশগ্রহণ করবে। আর একটু আগে আমরা যে রক্তকোষগুলোর ছবি দেখলাম, লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা, তা কিন্তু তৈরি হয় অস্থির মজ্জায়। এবং আমাদের দেহে যে সমস্ত জায়গায় ক্যালসিয়াম এবং ফসফরাস লাগে সেগুলো সঞ্চয় করে রাখে কে? এই অস্থি। একটা বিশেষ সমস্যার কথা একটু আলোচনা করা যাক। আমরা যারা প্রচুর পরিমাণে মাছ, মাংস, ডিম খাই বা কোল্ড ড্রিঙ্কস খাই, তারা আমাদের অজান্তে আমাদের শরীরে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দিই। কী ধরনের অ্যাসিড? যে ধরনের অ্যাসিড আমাদের দেহে স্বাভাবিক অবস্থায় থাকার কথা নয়, তার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। তাহলে অ্যাসিডের মাত্রা বাড়লে কি হবে? আমাদের রক্তে অম্ল ক্ষারের ভারসাম্য পরিবর্তিত হয়ে যাবে। রক্ত তখন অম্ল ক্ষারের ভারসাম্য বজায় রাখার জন্য ক্ষারধর্মী মৌলের সন্ধান করবে। কোথায় সন্ধান করবে? সন্ধান করতে করতে পৌঁছে যাবে অস্থিতে, সন্ধান করতে করতে পৌঁছে যাবে ত্বকে, সন্ধান করতে করতে পৌঁছে যাবে চুলে এবং নখে। কারণ সেখানে প্রচুর পরিমাণে এই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম জমা আছে। সেখান থেকে যদি এই মৌলগুলোকে ক্রমাগত নিয়ে নিতে থাকে রক্ত, তাহলে চুল পেকে যাবে, চুল পড়ে যাবে, নখ ভেঙে যাবে, আমাদের চামড়ায় নানান রকম বিকৃতি দেখা যাবে এবং অস্থি ভঙ্গুর হয়ে পড়বে। আজকের দিনের একটা প্রধান সমস্যা হচ্ছে অস্টিওপোরোসিস বা অস্থি ভঙ্গুর হয়ে যাওয়া এবং অস্থি সন্ধিতে যন্ত্রণা বা অস্টিও আর্থ্রাইটিস। এর একটা প্রধান কারণ হচ্ছে এই খাদ্যাভ্যাসের পরিবর্তন। আমরা যে ধরনের খাদ্য খাচ্ছি তাতে ক্ষারধর্মী মৌলের পরিমাণ কম, কিন্তু অ্যাসিড উৎপাদনকারী যৌগের পরিমাণ বেশি। সুতরাং অস্থির স্বাস্থ্য যদি আমাদের বজায় রাখতে হয় তাহলে আমাদের খাদ্যাভ্যাসেও প্রয়োজন মতো পরিবর্তন করতে হবে। আমরা দেখে নিই একটা হাড় দেখতে কেমন লাগে। ওই দেখো, হাড়ের ভেতরে দেখা যাচ্ছে অস্থি মজ্জা। সেখানে 3 ধরনের কোষ রয়েছে, অস্টিওক্লাস্ট, অস্টিওব্লাস্ট এবং অস্টিওসাইট। তাহলে অস্থি কলা তৈরি করবে কে? অস্থি কলা তৈরি করবে অস্টিওসাইট। আর বিভিন্ন ধরনের খনিজ মৌল যেগুলো রক্ত থেকে আমরা অস্থিতে এনে জমা করব, রিঅ্যাবজর্পশন করবে অস্টিওক্লাস্ট। আর অস্থি কলাটা পুরোপুরি গঠন করবে হচ্ছে অস্টিওব্লাস্ট। এই 3 ধরনের কোষই একটা আদি কোষ থেকে তৈরি হয়, তার নাম অস্টিওজেনিক সেল বা স্টেম সেল।